Do you want to learn English? Are you weak in English? This is for you, Prince English Academy. Today's lesson tense. আজকের ক্লাসটা আলোচ্য বিষয় টেন্স। তবে আজকের টেন্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। তোমরা যারা ওই ক্লাসটি এখনও করতে পারোনি তারা এই দ্বিতীয় ক্লাসের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ওখান থেকে সর্বপ্রথম এই ক্লাসটি করে নিবা, তারপর এই ক্লাসটা করবা। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা দেখি পাস্ট ইনডিফাইনিট টেন্স। পাস্ট ইনডিফাইনিট টেন্স কি? অতীতকালে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করলে ভার্বের পাস্ট ইনডিফাইনিট টেন্স হয়। অর্থাৎ যে কাজটা অতীতকালে করা হয়েছে এবং করাটা সম্পন্ন হয়ে গেছে, যার ফল এখন আমরা আর ভোগ করতেছি না বা বিদ্যমান নেই, এরকমটা প্রকাশ করলে আমরা বুঝে নিব এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স। আমরা কীভাবে চিনব একটু দেখি। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি অর্থাৎ এই জাতীয় কোনো শব্দ উল্লেখ থাকে, তবে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স। একটা উদাহরণ দেখি, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে উদাহরণটা, আমার একটা কালো গরু ছিল। এখানে দেখো ছিল শব্দটা উল্লেখ আছে, তাই আমরা ছিল দেখেই বুঝে নিলাম এটা অতীতকালীন কোনো শব্দ, সুতরাং এটা একটা পাস্ট ইনডিফাইনিট টেন্স হবে। ইংরেজিটা কী হবে একটু দেখি। তো ইংরেজিটা দেখো কী লেখা আছে, আই হ্যাড আ ব্ল্যাক কাউ। আই হ্যাড আ ব্ল্যাক কাউ, আমার একটা কালো গরু ছিল। তো এখানে একটা কথা আছে যে যদি ইংরেজি থাকে তবে আমরা ইংরেজিটা কীভাবে চিনব। ইংরেজিটা চেনার জন্য একটা স্ট্রাকচার বা গঠন প্রণালী আছে, সেটা আমরা মুখস্থ করব না, আমরা উদাহরণ থেকেই বের করে নিব। তবে হ্যাঁ, যদি তুমি যে কোনো একটা উদাহরণ মনে রাখতে পারো তবে তোমার স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার হবে না, তুমি নিজে নিজেই স্ট্রাকচার গঠন করতে পারবা বা ওই স্ট্রাকচার অনুযায়ী আরও অনেক উদাহরণ তৈরি করতে পারবা। তো আমরা একটা উদাহরণ থেকে এই স্ট্রাকচারটা গঠন করে একটু দেখি। তো দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে আই। আই কি? আই একটা সাবজেক্ট। সাবজেক্ট কি? অর্থাৎ কর্তা, অর্থাৎ যে কাজটি করে বা যার দ্বারা কাজটা সম্পন্ন হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখানে কার গরু ছিল? আই, আমার ছিল, সুতরাং আই একটা সাবজেক্ট। আমরা নিচে লিখে নেই। তারপর কি আছে? হ্যাড। এখানে হ্যাড একটা মেইন ভার্ব, কেননা কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে, বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা হ্যাড ভার্বের যে কোনো একটা থাকে, তবে এই বি ভার্ব বা হ্যাড ভার্ব এগুলোই মেইন ভার্বের কাজ করে। তাহলে এখানে মেইন ভার্ব ছিল হ্যাভ, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম আমরা বসাইছি হ্যাড। অর্থাৎ তাহলে কী হলো, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, আমরা বসাইছি হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপর কী আছে? এ ব্ল্যাক কাউ। এ ব্ল্যাক কাউ কি? এ ব্ল্যাক একটা অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যা করে, সাবজেক্ট দ্বারা যা সম্পন্ন হয় সেটাই অবজেক্ট। তাহলে এখানে এ ব্ল্যাক কাউ একটা কালো গরু। একটা কালো গরু কার ছিল? আই, আমার ছিল, সুতরাং এ ব্ল্যাক একটা অবজেক্ট। তাহলে কী দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই হচ্ছে পাস্ট ইনডিফাইনিট টেন্স। এবার দেখব আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, তে ছিলে ইত্যাদি জাতীয় কোনো শব্দ থাকে, তবে বুঝে নেবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ দেখি। রায়না একটা কবিতা পড়তে ছিল। এখানে একটু খেয়াল করো, পড়তে ছিল, ছিল শব্দটা উল্লেখ আছে, যা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ইংরেজিটা দেখি, এটা কী লেখা আছে? রায়না ওয়াজ রিডিং এ পোয়েম। রায়না ওয়াজ রিডিং আ পোয়েম। এবারে আমরা এই উদাহরণটা থেকেই এর পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করবো, অর্থাৎ এর গঠন প্রণালীটা তৈরি করব। তাহলে আমরা প্রথমে দেখি রায়না। রায়না কি? রায়না একটা নাউন বা নাম, যে নামটা কি করছে? এই বাক্যের কার্যটা সম্পন্ন করছে, যেটাকে বলা হয় সাবজেক্ট, অর্থাৎ যে বাক্যের কাজ সম্পন্ন করে সে সাবজেক্ট। সুতরাং আমরা
বলতে পারি রায়না একটা সাবজেক্ট। তারপরে রায়নার পরে কি আছে, ওয়াজ। তাহলে আমরা জানি ওয়াজ একটা বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এখানে ওয়াজ পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার হয়। তাহলে এখানে আমরা দেখি যে ওয়াজ বসছে, তাহলে সবসময় ওয়াজ বসে না, কখনো কখনো ওয়ারও বসে। তবে ওয়াজ এবং ওয়ার একটা নিয়ম আছে, অর্থাৎ নিয়মটা দেখো নিচে ডিসপ্লেতে ভেসে উঠছে, লেখা আছে আই, উই, হি অথবা এনি সিঙ্গুলার সাবজেক্ট, যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সেটা বস্তুবাচক ব্যক্তিবাচক যাই হোক ওয়ার হবে। আর উই, দে, এনি প্লুরাল সাবজেক্ট, যে কোনো প্লুরাল সাবজেক্ট রহিম, করিম বা যে কোনো বস্তুবাচক একাধিক সাবজেক্ট থাকলে ওয়ার হবে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে রিডিং। তাহলে এখানে রিড একটা মূল ভার্ব, তাহলে রিড মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে সবসময় মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি। তারপর কি আছে দেখো, তারপর আছে এ পোয়েম। তাহলে এ পোয়েম কি, এ পোয়েম হচ্ছে একটা অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আগে বলেছিলাম যা করে সেটাই অবজেক্ট। তা রায়না কি করে, রায়না একটা কবিতা পড়ে, সুতরাং কবিতা। এ পোয়েম, এ পোয়েম একটা অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুসারে আমরা ব্যবহার করব। তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তারপর যদি আরও এক্সট্রা কোনো কিছু থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন। ওকে, এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। তাহলে তোমরা যদি এটা একটু খেয়াল করো এবং উদাহরণটা মনে রাখতে পারো, পার্টস অফ স্পিচগুলো চিনতে পারো, তাহলে নিজেরাই এরকমভাবে অনেক অনেক উদাহরণ তৈরি করতে পারবে। এবার দেখব আমরা পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফাইনিট টেন্স। বাংলা চেনার উপায়, কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে বা ছিলেন থাকে, তবে বুঝে নিবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন একটা উদাহরণ দেখি, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম। এখানে দেখো বাক্যের শেষে ছিলাম শব্দটা উল্লেখ আছে। এটা ইংরেজিটা দেখি, I had reached the college before the examination began. তাহলে এখানে দেখো আমি বলেছিলাম এটার সংজ্ঞায় যে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে বা পূর্বে সংগঠিত হবে সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স, অন্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো বিফোর মানে পূর্বে, তা পূর্বে শব্দটা উল্লেখ আছে, বিফোর শব্দটা উল্লেখ আছে। এর পূর্বে কোনটা সংগঠিত হয়েছিল, আই হ্যাড রিচড দ্য কলেজ, অর্থাৎ আমি কলেজে প্রথমে পৌঁছেছিলাম, তারপরে দ্য এক্সামিনেশন বিজ্ঞান পরীক্ষা শুরু হয়েছিল। সুতরাং আই হ্যাড রিচড দ্য কলেজ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্য এক্সামিনেশন বিজ্ঞান এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফাইনিট টেন্স। ওকে, তাহলে আমরা দেখি সেন্টেন্স থেকে বা উদাহরণ থেকে আমরা এর স্ট্রাকচারটা তৈরি করি। তাহলে প্রথমে দেখো আমরা একটা খেয়াল করো, প্রথমে কি আছে, আই আছে, আই। তাহলে আই কি, আই হচ্ছে সাবজেক্ট, আমরা আগে অনেকবার বলেছি যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আই দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে, সে স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, তাহলে আই সাবজেক্ট। তারপর কি আছে, হ্যাড। হ্যাড একটা সাহায্যকারী ভার্ব, হ্যাভ ভার্ব এটাকে বলা হয়। তাহলে এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে হ্যাড, সাহায্যকারী ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে একটা কথা বলে রাখি, পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যাই থাকুক না কেন অক্সিলারি ভার্ব অপরিবর্তনীয় থাকবে, হ্যাড থাকবে শুধু। অন্য অন্য সেন্টেন্সের মতো বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট পরিবর্তন হলে অক্সিলারি ভার্ব পরিবর্তন হয়, এখানে কিন্তু সেরকমটা না, সাবজেক্ট যাই হোক অক্সিলারি ভার্ব হ্যাডই থাকবে। তাহলে কী হলো, সাবজেক্ট প্লাস হ্যাড। তারপর কি আছে, রিচড। তাহলে এখানে দেখো রিচড অর্থ পৌঁছেছিলাম, তাহলে এখানে রিচ হচ্ছে গিয়া মূল ভার্ব, অর্থ পৌঁছানো। তাহলে মূল ভার্ব রিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রিচড। তাহলে আমরা বলতে পারি কি হবে, হ্যাডের পরে হবে ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মকে আমরা ভার্ব থ্রি বলি।
তারপর কি আছে দেখি, দ্য কলেজ। তাহলে এখানে কলেজ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম এর গঠন প্রণালীটা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তারপর বিফোর একটা প্রিপোজিশন, সরি তারপর আছে কি দ্য এক্সামিনেশন বিজ্ঞান। তাহলে এক্সামিনেশন বিজ্ঞান অর্থাৎ যেই কাজটা আমরা বলেছিলাম অপেক্ষাকৃত পরে সংগঠিত হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য এক্সামিনেশন বিজ্ঞান হচ্ছে গিয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দুইটা উদাহরণ দেখি। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। অতীতকালে সংগঠিত নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো সময় ধরে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে চলতেছিল কোনো কাজ অতীতকালে সময় ধরে চলতেছিল, এখানে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়টা একই রকম, দুটোটাই চলতেছিল। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু একটা সময় উল্লেখ থাকবে, সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হোক, যে কোনো একটা সময় অতীতবাচক কোনো সময় উল্লেখ থাকবে, এতটুকু পার্থক্য। তাই বাংলায় চেনার উপায়টাকে দেখি। বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি এবং অতীতকালীন কোনো সময় উল্লেখ থাকে, এটাও সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো একই রকম চেনার উপায়, শুধু এখানে একটা অতীতকালে কোনো একটা সময় উল্লেখ থাকবে। উদাহরণ, সে 2 ঘন্টা যাবৎ বই পড়তে ছিল। এখানে একটু খেয়াল করো, ক্রিয়ার শেষে তেছিল শব্দটা উল্লেখ আছে আর একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে 2 ঘন্টা। ওকে, এটা ইংরেজিটা কি হবে একটু দেখি। হি হ্যাড বিন রিডিং বুক ফর 2 hours. হি হ্যাড বিন রিডিং বুক ফর 2 hours. এখানেও দেখো বাক্যে ফর 2 hours অর্থাৎ একটা সময় উল্লেখ আছে। তাহলে এরকম একটা সময় উল্লেখ থাকলেই কোনো কন্টিনিউয়াস টেন্সে বুঝবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা উদাহরণটা থেকে স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা তৈরি করি। তাহলে প্রথমেই খেয়াল করো কি আছে, হি। তাহলে হি কি, হি একটা সাবজেক্ট, অর্থাৎ যেই ক্রিয়া সম্পন্ন করে সেই সাবজেক্ট। তাহলে বই পড়তেছে কে, হি, সে পড়তেছে, তাহলে আমরা লিখতে পারি হি সাবজেক্ট। তারপর কি আছে, হ্যাড বিন। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বিন উল্লেখ থাকে। এখানে সাবজেক্ট যাই হোক না কেন শুধু হ্যাড বিনই হবে, ফার্স্ট পারসন থার্ড পারসন প্লুরাল যাই হোক। তারপর কি আছে, রিডিং। তাহলে এখানে রিড হচ্ছে মূল ভার্ব, তো মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, তাহলে কি হবে মূল ভার্বের সাথে আইএনজি। তারপর কি আছে দেখো, বুক। তাহলে বুক কি, বুক একটা অবজেক্ট। আমরা আগেই বলেছিলাম সাবজেক্ট যা করে, আবার অর্থাৎ যাকে ঘিরে ক্রিয়াটা সম্পন্ন হয় সেটি অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি করে, বই পড়ে, বইকে ঘিরেই কাজটা সম্পন্ন হয়েছে, সুতরাং বই একটা অবজেক্ট। তারপর কি আছে, ফর 2 hours। তাহলে এখানে ফরের আবার 2 hours, এই যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট এই সময়ের পূর্বে কখনো কখনো ফর হয়, কখনো কখনো সিন্স হয়। তাহলে কখন সিন্স হয় এবং কখনো ফর হয় এটা আমাদের একটু জানতে হবে। তাহলে একটু বলে রাখি, যদি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, নির্দিষ্ট, যেমন সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, তো এরকম নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকলে সিন্স হবে, আর অনির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকলে ফর হবে। যেমন অনির্দিষ্ট সময় কি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর, 5 বছর। যেমন 1 ঘন্টা কীভাবে অনির্দিষ্ট হলো, 1 ঘন্টা এটা একটা দিনে 24টা ঘন্টা, 24টা ঘন্টার ভিতরে কোন 1 ঘন্টা আমরা জানি না, অনির্দিষ্ট সময়। 1 বছর, 2 বছর, কোন 2 বছর আমরা জানি না, এরকম এটা অনির্দিষ্ট সময়। তাহলে এখানে উল্লেখ আসছে 2 hours, 2 ঘন্টা, তাহলে একটা অনির্দিষ্ট সময়, তাই এর পূর্বে আমরা ফর ব্যবহার করছি। আর যদি কোনো নির্দিষ্ট সময় থাকতো তবে সিন্স ব্যবহার করতাম। ওকে, এ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।